সময়ের সাথে সাথে ঝড় তুফান যেমন করে বেড়ে চলেছে, এখানে আমার বাচ্চাকে নিয়ে থাকলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। যে করেই হোক অন্তত আজকের রাতের জন্য মাথা গোঁজার একটা ঠাঁই বের করতে হবে। যাই দেখি কেউ সাহায্য করে কিনা। আরে রানীমা, এ খারাপ আবহাওয়ায় আপনি হঠাৎ আমাগরে এনে? আমার ছোট্ট বাচ্চাটা বৃষ্টিতে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে যাচ্ছে। দয়া করে তোমাদের বাড়িতে থাকার একটু জায়গা দাও। আগে মার্জনা ক্ষমা করবেন, আপনাকে বাড়িতে জায়গা দিলে মহারাজ আমাদের উপযুক্ত শাস্তি দিবেন। আপনি অন্য কোথাও আপনার জায়গা দেখে নিন। এ কি আম্মা, আপনি এসব কি কইতাছেন? এই বৃষ্টি তুফানের মধ্যে অন্য কোথায় যাবে ছোট বাচ্চাটারে নিয়ে? আজকের মতো থাকুক না রানীমা। দয়া করে আজকের রাতের মতো আমাকে একটু আপনাদের বাড়িতে থাকতে দিন। আমি সকালে সূর্যের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে চলে যাব। দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না। না রানীমা, ক্ষমা করবেন, মহারাজ জানতে পারলে শাস্তি দিবে। আপনি দয়া করে গরিবকে আর বিপদে ফেলবেন না যেন। কেউ তো আমায় তাদের বাড়িতে থাকার জন্য একটুও জায়গা দিল না। এদিক দিয়ে বৃষ্টির পানি যে ক্রমশ বেরিয়ে চলেছে। এই বাচ্চাটিকে নিয়ে আমি এখন কোথায় যাব? তবে কি এভাবেই আমার মৃত্যু লেখা ছিল? আমার পাপের ফল কেন আমার সন্তানকে দিচ্ছ ঈশ্বর? নিজের বুদ্ধি দিয়ে চালাকি করে বড় রানীকে রাজ্য থেকে বিদায় তো করলাম। এতক্ষণে নিশ্চয়ই ঝড় তুফানে মরেই গেছে। এবার জলদি জলদি সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে হবে। এদিক দিয়ে ভীষণ অসুস্থতায় ক্লান্ত হয়ে দুখুরানি ঘুমিয়ে যায়। একটি গাছের পাতা তার গায়ে এসে পড়ে। অতিরিক্ত ক্লান্তিভাবে রানী ঘুমিয়ে গেছে। বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় কত কান্নাকাটি করছে। যে করে হোক বাচ্চাটিকে এখন দুধ দিতে হবে। কতদিন পর একটা কচি মানুষের ছানা খেতে পারবো। আমি বেঁচে থাকতে এই বাচ্চা তোমায় দেব না নেকড়ে, তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে, তাহলে তোকে মেরে তারপরেই খাবো। এ কি, তুমি অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার, বলো? তুমি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলে তখন এক ভয়ানক নেকড়ে এসে তোমার সন্তানকে খেয়ে দিতে চাইছিল। ওকে বাঁচাতে গিয়ে ও আমায় ঘায়েল করে দিল। খুব যন্ত্রণা করছে আমার। এই তুমি কি করলে গো? আমার সন্তানের জন্য তুমি নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিলে। কাল সকাল হোক, তোমার গায়ে তুলসী পাতা বেটে দিলেই ঠিক হয়ে যাবে। যাক বাবা, অবশেষে এত খোঁজাখুঁজির পর তুলসী গাছটা পেলাম। এবার জলদি জলদি কটা তুলসী ছিঁড়ে গরুটার গায়ে লাগিয়ে দিতে হবে। এতই সোজা নাকি তুলসী ছিঁড়া? এই তুলসী গাছের মালিক হলাম আমি। আমি থাকতে এই তুলসী পাতা তোমায় নিয়ে যেতে দেব না, বুঝেছো? এ কি বলছো তুমি ছোট্ট খরগোশ ছানা? এই তুলসী পাতা নিতে না পারলে এক অবলা প্রাণীর মৃত্যু ঘটবে। তুমি কি তা চাও? দয়া করে আমায় একটি মাত্র পাতা দাও, তাও হবে। দয়া করো। তোমার যেহেতু এতই প্রয়োজন, তোমায় আমি তুলসী পাতা দেব, তবে এক শর্তে। পাহাড়ি অঞ্চল থেকে তাজা তাজা গাজর এনে দিতে হবে। এরপর দুখুরানি গাজর খুঁজতে পাহাড় অঞ্চলে যায়। সেখানে গিয়ে গাজর নিয়ে ছোট্ট খরগোশ ছানাকে খেতে দেয়। এরপর তুলসী গাছ থেকে তুলসী পাতা পেড়ে নিয়ে আবার তার জায়গায় ফিরে আসে। সেখানে এসে সেই পাতা বাটা ঘষা করে গরুটির গায়ে লাগিয়ে দেয়। এতে সে অনেক আরাম পায়। আজকে আবারও রাত হলে সে হিংস্র নেকড়ে এই জায়গায় আক্রমণ করতে পারে, কিন্তু এই গ্রামের কেউই যে আমায় সাহায্য করছে না, থাকার জায়গা দিচ্ছে না। তাহলে আমি আমার সন্তান নিয়ে তোমায় নিয়ে কোথায় যাব বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, রক্ষা করো। এই জঙ্গলটা পার হলে আরেক রাজ্যে পৌঁছে যেতে পারবেন। আপনি আপনার সন্তান নিয়ে চলে যান রানীমা, আমার কথা ভাববেন না। এ কি বলছো তুমি? তুমি নিজের জীবন বাজি রেখে আমার সন্তানের জীবন রক্ষা করেছো। আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেছি। যেখানে যাব আমরা সবাই একসাথেই যাব, বুঝেছো তুমি?
এরপর তারা সবাই মিলে একসাথে অন্য গ্রামে যেতে থাকে। হাঁটতে হাঁটতে তারা সবাই গভীর এক জঙ্গলে এসে যায়। হঠাৎ সেখানে একদল ডাকাত এসে হাজির হয়। এই মেয়ে, তোর কাছে কি আছে? সব কুছ দিয়ে দে, আমাদের দিয়ে দে বলছি। আমার কাছে তো কিছু নেই, আমি অনেক অসহায়। আমার ছোট বাচ্চাকে নিয়ে আমি অন্য এক গ্রামে যাচ্ছি, দয়া করে আমায় ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন। সর্দার, ছড়িটা মনে হচ্ছে অনেক ভালো বংশের লোক। দেখুন না, ওর গায়ে কত দামি সোনা দানা, দামি পোশাক, সাথে আবার একটা গরু আছে দেখছি। ছড়ি, তোর গায়ের সমস্ত সোনা দানা আর তোর এই গরু সব কিছু আমাদের দিয়ে দে। দয়া করে আপনারা আমার এত বড় সর্বনাশ করবেন না। এই সোনা দানাগুলোই যে আমার শেষ সম্বল, আর এই গরুটিকেও আপনারা কিছু করবেন না। এই পৃথিবীতে ওই যে আমার একমাত্র আপনজন, আমার স্বামী আমায় তাড়িয়ে দিয়েছে। ছড়ি, ডাকু সর্দারের মুখের উপর কথা বললে আমরা তোকে এই দুনিয়া থেকেই ছাড়া করে দিব। ভালোই ভালোই যা চেয়েছি সব কিছু দিয়ে এখান থেকে কেটে পড়। তখনই জঙ্গল কাঁপে মস্ত বড় এক ভাল্লুক এসে ডাকাত দলের সামনে এসে হুঙ্কার দিতে থাকে। ওরে বাবা সর্দার, বিশাল বড় ভাল্লুক চলে এসেছে, চলুন আমরা পালাই পালাই। হঠাৎ চোখের সামনে এত বড় ভাল্লুক দেখে দুখুরানি আকাশ থেকে পড়ে। হায় ঈশ্বর, কি মস্ত বড় ভাল্লুক! এবার মনে হচ্ছে ভাল্লুকটা আমাদের সবাইকে গিলে খাবে। শেষ যাত্রায় আর আমার সন্তানটাকে বাঁচাতে পারলাম না। ও আমার পালিত ভাল্লুক, ও ছোট থাকতে ওকে লালন পালন করছি। ও তোমার কোনো ক্ষতি করবে না মা। তুমি কে? এই ছোট বাচ্চা নিয়ে এই গহীন জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলে মা তুমি? এরপর দুখুরানি সেই বৃদ্ধর কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে আর অঝরে কান্নাকাটি করতে থাকে। কান্না করো না মা, এই সব কিছুই আমাদের বিধির লেখন, মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই। তোমার যদি আপত্তি না থাকে আমাদের বুড়ো বুড়ির ছোট্ট একটা সংসারে তুমি আসতে পারো মা। আমরা গরিব হতে পারি, তবে আমাদের মনটা বড় আছে মা। অসংখ্য ধন্যবাদ বাবা। এই অসহায় মায়ের বুক থেকে মস্ত বড় এক পাহাড়ের বোঝা আপনি সরিয়ে দিলেন বাবা। আপনার সাথে থাকতে আমার কোনো আপত্তি নেই। এরপর সেই বুড়ো তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে যায়। গিন্নি, ও গিন্নি, দরজাটা খোলো। কি গো, সারাদিন কোথায় ছিলে? আর তোমার সাথে ওরা কারা? এরপর সেই বুড়ো তার স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। মা, আপনি তো সব কিছুই শুনলেন। এরপরেও আপনার বাড়িতে আমায় রাখতে কোনো আপত্তি থাকলে বলুন, আমি চলে যাব মা। আমি কারো বোঝা হতে চাই না। আরে, এ কি বলছো মা তুমি? ঘরের মধ্যে অতিথি তো লক্ষ্মীর মতো, লক্ষ্মীকে কি কেউ তাড়াতে পারে? এ বাড়িকে নিজের বাড়ি মনে করবে মা। তাই গরুটা কি তোমার মা? না গো মা, এই গরুটা আমার না, তবে ওর সাথে আমার এক রাতের মাঝে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যা যে কোনো রক্তের সম্পর্কের চেয়েও বেশি। ও আমার সাথেই থাকবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। কিছু কিছু সম্পর্ক রক্তের না হয়েও রক্তের চেয়েও বেশি হয়ে যায়। আচ্ছা শোনো মা, তুমি এইসব দামি পোশাক আশাক পরে থাকলে খারাপ মানুষদের নজরে আবারও পড়ে যেতে পারো। আমার স্ত্রী তোমায় কিছু কাপড় দিচ্ছে, ওগুলোই একটু কষ্ট করে পরতে হবে মা, ঠিক আছে? এই নাও মা, কাপড়টা পরো। এরপর থেকে দুখুরানি তাদের সাথেই মিলেমিশে বাস করতে থাকে। তার ছোট্ট বাচ্চাটিও সেখানে বেশ আদর যত্নেই মানুষ হচ্ছিল। মহারাজ, দেখতে দেখতে আমাদের সন্তান অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ঝামেলা হবার আগে আপনি এখনই সব সম্পত্তি আমাদের নামে লিখে দিন, বুঝেছেন? কি বললাম? আমার সন্তান এত ছোট থাকতেই কিসের এখনই সম্পত্তি ভাগাভাগি? আর ও তো আমার একমাত্র আদরের মেয়ে, সম্পত্তি ভাগের প্রশ্ন আসছে কেন? আর তো কেউ নেই, তাই না? তাহলে এত চিন্তা কিসের তোমার? কে বললো কেউ নেই? যদি বড় রানী তার সন্তান নিয়ে কখনো ফিরে আসে তখন তখন কি হবে? বড় রানী কোনোদিন এই রাজ্যে ফিরে আসলে সম্পত্তির একাংশও সে আর তার সন্তান পাবে না। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। দেখতে দেখতে দুখুরানির ছোট্ট মেয়ে অনেক বড় হয়ে যায়। তার নাম ছিল রূপা, সে ছিল কোমল মনের। অন্যদিকে সুখুরানির মেয়ের নাম ছিল সোনা, সে ছিল ভীষণ অহংকারী।
এ কি জঘন্য খাবার! এতবার বলার পরেও তোমরা আমার পছন্দ মতো কেন খাবার রান্না করো না? যাও এক্ষুনি গিয়ে আমার জন্য নতুন করে খাবার রান্না করে নিয়ে এসো দাসী। কিন্তু ছোট্ট রাজকুমারী, আপনি তো এর আগে তিনবার খাবার নষ্ট করেছেন, এই নিয়ে 4বার হবে, তারপরেও হলো না। এটা কোনো কথা হলো? আমার মুখে মুখে তর্ক করলে বাবার কাছে নালিশ দিয়ে তোমায় এই রাজপ্রাসাদ থেকে ঘাড়ে ধরে বের করে দিব। কিছুক্ষণের মধ্যে আমার সামনে খাবার হাজির করো, যাও। এরপর দাসী আম্রপালি ছোট্ট রাজকুমারীর জন্য রান্নার ব্যবস্থা করে। কিরে রূপালি, তোকে আমি সেই কখন থেকে আমার কক্ষ থেকে ডাকছি, আমার নোংরা কাপড়গুলো একটু মেজে দিতে হবে। তুই উত্তর না দিয়ে এই রন্ধনশালায় কি করিস সারাদিন, বল আমায়। আগে মার্জনা করবেন রানীমা, আমি শুনতে পাইনি। ছোট রাজকুমারী পরপর 3বার দুপুরের খাবার নষ্ট করিয়ে 4 নাম্বার বার আবার রান্না করতে বলিছে, সেদিকেই মনোযোগ দিয়েছিলাম। যেমন মা ঠিক তার তেমন মেয়ে, এর চেয়ে বেশি আর কি ভালো হবে? ওর আবদার দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আজকে এর একটা বিহিত করতেই হবে। তুমি আর একটি রান্নাও করবে না দাসী। কি ব্যাপার সোনা, তুই কি দুপুরের খাবার খেয়েছিস এখনো? না মা, কি করে খাবো? তোমার দাস দাসীরা তো আমার কোনো খেয়ালই রাখে না। আমার মুখে ভালো লাগে এমন কোনো খাবারই আমায় দিতে পারে না। আমরা সবাই যে খাবার খেতে পারি, তুই একাই সেই খাবার কেন খেতে পারবি না? এভাবে করে তুই আর রাজ্যের অন্ন ধ্বংস করতে পারবি না। বুঝেছিস কি বলেছি আমি? এখন থেকে যা হবে তাই খাবি তুই, ঠিক আছে? না, আমার মুখে যদি কোনো খাবার স্বাদ না লাগে, আমি সেই খাবার খাবো না মা। যদি তোর এতই বাহানা হয় তাহলে নিজের খাবার নিজে রেঁধে খাবি, দাসীদের আর কোনো হুকুম দিবি না। সঙ্গে সঙ্গে ছোট রাজকুমারী রেগে গিয়ে তার মায়ের গায়ে ফুলের টব ছুঁড়ে মারে। আঘাতে অসুস্থ হয়ে ছোট রানী বিছানায় গিয়ে শুয়ে থাকে। রাজকুমারী, তোমার এইরকম অধ্যত্বপূর্ণ আচরণ আমি একদমই আশা করিনি। তুমি আজ তোমার মায়ের গায়ে হাত তুলেছো? ছি ছি ছি। যেই মা নিজের সন্তানের খেয়াল রাখে না, খাওয়া দাওয়ার খেয়াল রাখে না, তাকে এমনই করা উচিত বাবা। রাজকুমারী, স্পর্ধা কত বড় তোমার? মুখ সামলে কথা বলো। এরপর থেকে তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করলে তুমি আমার সন্তান সেটা আমি ভুলে যাব। এটাই তোমার উপর আমার শেষ সতর্কবাণী। বাবা, তুমিও আমায় বকো, মাও আমায় বকে, তোমরা কেউই আমায় ভালোবাসো না, তোমরা কেউ পছন্দ করো না। আমি নিজেই তোমার এই রাজ্য ছেড়ে চলে যাব। হ্যাঁ রে দুঃখু, দেখতে দেখতে আমাদের ছোট্ট রূপা কত বড় হয়ে গেছে। এই তো সেই দিন তোরা আমাদের বাড়িতে এলি, আজ তোরা আমাদের কত আপন হয়ে গেছিস রে। হ্যাঁ মা, এখন আমরা তোমাদের পরিচয়ে বাঁচতে চাই। রূপা ওর অতীত জানুক, এটা আমি চাই না। মা, তুমি কি চান করবে এখন? হ্যাঁ হ্যাঁ রে মা, একটু চান করব ভাবছিলাম, চান করার জল তো নেই মনে হচ্ছে ঘরে। ঠিক আছে মা, আমি এক্ষুনি রূপাকে জল এনে দিতে বলছি। রূপা, তোর দাদিকে জল এনে দে। এরপর রূপা তার দাদির জন্য জল আনতে যায়। কিরে, তুই হঠাৎ এখানে কি করিস? এই যে দেখ, আমার বাবা আমার জন্য কত আদর করে কাগজের নৌকা বানিয়ে দিয়েছি, সেটাই এখন ভাসাতে এসেছি। আচ্ছা সখী, তোর বাবা কোথায়? কোনোদিন দেখি না। আমি যখন ছোট ছিলাম ঠিক তখনই আমার বাবা মারা গেছে। তখন থেকে আমি আমার দিদা দাদুর কাছে বড় হচ্ছি, তারা আমায় খুব ভালোবাসে। আচ্ছা তাই বুঝি? কিন্তু আমার মা যে বলে তুই আর তোর মা নাকি অন্য এক রাজ্য থেকে আমাদের গ্রামে এসেছিলি, তখন দিদা আর দাদু তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল, ওরা নাকি তোর আপন না। তার মানে মা কি এতদিন আমায় মিথ্যা বলল? হ্যাঁ গো গিন্নি, দেখতে দেখতে আমাদের ছোট্ট রূপা অনেক বড় হয়ে গেছে। ওকে এবার একটা ভালো পাঠশালায় পড়ালেখা করাতে হবে, নাকি গো? হ্যাঁ। এ কি বলছো তুমি? এই তো আমার নাতিনটা কেবলই একটু বড় হলো, এখনই পড়ালেখার ঘানি টেনে দিও না, আর একটু খেলুক কুদুক। তোমরা আমায় কত ভালোবাসো, আমিও তোমাদের কত ভালোবাসি, কিন্তু আজ আমার সখী আমায় বলল তোমরা নাকি আমার আসল দাদা দাদি নও, তোমরা নাকি আমাদের বিপদে সাহায্য করতে এই জায়গায় আশ্রয় দিয়েছিলে। দাদু, আমার সখী কি সত্যি বলেছে? বলো না দাদু। দাদু ভাই, হঠাৎ এই প্রশ্ন কেন করছিস? আমরা কি তোকে বেশি ভালোবাসি না? আমাদের কোনো আচরণে কষ্ট পেয়েছিস দাদু ভাই? হ্যাঁ
না দিদা, তোমরা আমায় খুব ভালোবাসো, কিন্তু এমন কথা শোনার পর আমার যে মনটা ভীষণ অস্থির হয়ে উঠেছে। দয়া করে তোমরা আমায় জবাব দাও, আমার আজকে জবাব লাগবেই লাগবে। আমার কি কোনো অতীত আছে? রূপা, তোর লজ্জা করে না? এইটুক বয়সে তুই এরকম গুণীজনদের অসম্মান করছিস, তাদের কাছে প্রশ্নের উত্তর জানার জন্য জবাবদিহিতা করছিস। আহা দুঃখু, বাদ দে না, ছোট বাচ্চা, লোক মুখে শুনে এমন করছে, বাদ দে, ওকে বকিস না। না মা, শিক্ষা দিলে ছোটবেলা থেকেই দিতে হয়, ছোটবেলা থেকেই সমস্ত অভ্যেস গড়তে হয়। যে মানুষগুলো তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি, তোকে এত ভালোবাসে, বাইরের মানুষের কথায় তাদের উপর সন্দেহ করতে তোর লজ্জা লাগলো না রূপা? আমি তো শুধু প্রশ্নই করেছি মা, সেই জন্য তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আমি দিদা দাদুকে অনেক ভালোবাসি, তারা আপন হোক কিংবা পর, আমি তাদের কোনো দিন ভুলবো না। তাহলে কেন এমন করছো? মারে, বাচ্চা মেয়েটার সাথে এইরকম আচরণ করিস না, ওর তো প্রশ্নের উত্তর জানার অধিকার আছে, তাই না? শান্ত হ দুঃখু। না বাবা, আমি শান্ত থাকতে পারছি না। শোন রূপা, তোর যে অতীত আছে, সে অতীত থেকে তুই যতদিন দূরে থাকবি ততদিনই ভালো থাকবি। এরপর রূপা ঘাটের পাড়ে মন খারাপ করে বসে থাকে। আমি তো একটু প্রশ্নই করেছিলাম, উত্তর না দিলে নাই করে দিত, তাই বলে মামাই এতগুলো বকা দিল। মামা একটু ভালোবাসে না। রূপা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। এ কি তুমি কথা বলছো কেমন করে? হ্যাঁ, ভাল্লুক আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি। প্রত্যেকটা মানুষের মাঝে যে অনুভূতি আছে সব কিছুই আমার মাঝেও আছে। আমি ভিতর থেকে মানুষ, উপর থেকে ভাল্লুক। এ কি বলছো তুমি? ভিতর থেকে তুমি মানুষ হলে উপর থেকে ভাল্লুক কেন? আর তুমি এতদিন কেন কথা বলনি? চুপ করে কেন ছিলে? বলো। এতদিন কাউকে দেখে মনে হয়নি যার সাথে আমি কথা বলবো। তোমায় দেখে আমার মনে হয়েছে তোমার সাথে কথা বললে আমি অনেক শান্তি অনুভূতি করব। আর এর চেয়ে বেশি তোমায় কিছু বলাই এখন সম্ভব নয়। সময়ের সাথে সাথে সবই জেনে যাবে। আজকে থেকে আমি আর তুমি বন্ধু। নিশ্চয়ই আমি তোমার বন্ধু হব। আজ থেকে তুমি আমার ভালু। এরপর থেকে রূপা আর ভালুকের মাঝে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই কেটে যায় প্রায় 12 বছর। দেখতে দেখতে ছোট্ট রূপার বয়স 22 বছর হয়ে যায়। দিদা, এই নাও তোমার চান করার পানি এনেছি। খুব ভালো করেছিস সোনামনা, দে আমায় দে। কিন্তু লালির খাওয়ার ঘাসটা ফুরিয়ে এসেছে। তোর মা গেছে চান করতে আর তোর দাদা গেছে হাটে। একটু উত্তরপাড়ের জঙ্গল থেকে কটা ঘাস কেটে এনে দিবি? ঠিক আছে দিদা, আমি এক্ষুনি গিয়ে লালির জন্য ঘাস নিয়ে আসছি। ঠিক আছে? কিন্তু তুই একা একা যে যাবি? না, একা কেন, ভালু বন্ধু আছে না, ওকে সাথে নিয়ে যাব। এরপর রূপা ভালুকে নিয়ে জঙ্গলে ঘাস কাটতে যায়। অন্যদিকে সোনার রূপ আর অহংকার দুটোই যেন দিন দিন উপচে পড়ছিল। কি ব্যাপার দাসী, আমি তোকে সেই কখন ধরে আমার কক্ষে ডাকছি, কেন আসছিস না? বল আমায়, কি করছিস তুই এখানে? হ্যাঁ বল, চুপ কেন? রাজকুমারী, রানীমা কয়টা কাপড় ধুতে দিয়েছিলেন, ভাবছি ওগুলো ধুয়ে এরপর যাব। এরপর আর মনে নেই। তোর কত বড় সাহস! তুই আমার হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম আগে পালন করছিস। আজকে দেখ কি করি। দেখ এবার কেমন লাগে, দেখ 2 টাকা দামের দাসীর কত সাহস। মা গো, মরে গেলাম! রাজ্যের চতুর্দিকে রাজকুমারীর অত্যাচারের কথা ছড়িয়ে পড়ে। অন্যদিকে দাসী আম্রপালির সমস্ত মুখ ঝলসে যায়, সে বিছানায় পড়ে যায়। মহামন্ত্রী, সেনাপতি, আমার রাজ্যের কি হাল! আগে মহারাজ, রাজ্যের অবস্থা বেশি একটা সুবিধার নয়। রাজ্যের সকলে দাসী আম্রপালির এমন অবস্থায় অনেক ক্ষেপে গেছে। সবাই বলছে আপনি নাকি নিজের মেয়ের ক্ষেত্রে সঠিক বিচার করেন না। হ্যাঁ মহারাজ, সবাই বলছে আপনি যদি এবার নিজের মেয়ের বিচার না করেন তারা আপনাকে আর রাজা হিসাবে মানবে না মহারাজ।
আমি বেঁচে থাকতে আমার রাজ্যের এই অধপতন আমি মেনে নিব না। মহামন্ত্রী, তুমি এখনই রাজবদ্দিকে খবর দাও, দাসী আম্রপালির যেন কিছু না হয়। আর সেনাপতি, তুমি একটু রাজ্যের প্রজাদের সামলাও। আগে মহারাজ, যা বলছেন যথার্থ হবে। যেমন মা ঠিক তার তেমন মেয়ে। কতবার বলেছি তুই এরকম করে রাগ জেদ করিস না। কে বলেছিল তোকে দাসীর গায়ে গরম জল দিতে? মা, তুমিই তো আমার মা, তাহলে তুমি কার কথা বলছো? আর তুমি সবসময় আমায় কেন বকা দাও? ওই দাসী যে আমার আদেশ অমান্য করলো সেটার চোখে পড়লো না তোমার? হ্যাঁ মা, বলো মা। রাজ্যের সকল প্রজারা মহারাজের উপর ক্ষেপে গিয়েছে, তারা তোর বিচার দাবি করছে। এখন যদি মহারাজ তোকে শাস্তি দেয় তখন কি হবে? জবাব দে, জবাব দে। কেন মা, বাবা কেন 2 টাকা দামের প্রজাদের কথায় নিজের মেয়েকে শাস্তি দেবে? তোকে শাস্তি দিলে তো আমার কিছু যায় আসে না, কিন্তু মহারাজ নিজের সম্মানের কথা ভেবে যদি আমাদেরকে এই রাজ্য ছাড়া করে, আমরা তো কোনো সম্পত্তিই পাবো না। তখন কি হবে? হ্যাঁ মা, তুমি সবসময় কেন এত সম্পত্তি করো বলো তো? তোমার নিজের মেয়েকে শাস্তি দেবে, এতে তোমার কিছুই যায় আসে না। লা 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 লা। ওহো ভালু, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি আমার জন্য একটু জল নিয়ে এসো, আমি এখানে আছি। ঠিক আছে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষুনি জল আনছি বন্ধু। মা, চান করে আসার পর থেকেই রূপাকে দেখছি না। রূপা কোথায়? ওই লালির ঘাস উড়ে গেছিল, তাই ও ভালুর সাথে উত্তর পাড়ের জঙ্গলে গেছিল, এসে গেছে মনে হয়। এরপর দুঃখু এসে দেখে তার মেয়ে আসেনি। কি ব্যাপার লালি, রূপা কি এখনো আসেনি ঘাস নিয়ে? না, রূপা এখনো আসেনি। ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। উত্তর পাড়ের জঙ্গলটা বেশি একটা ভালো না, আমার খুব ভয় হচ্ছে। এত ভয় পেও না, ও ঠিক এসে পড়বে, ভালু তো আছে ওর সাথে। ভালুর অপেক্ষা করতে করতে রূপা নাক ডেকে ঘুমিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে এক সিংহ এসে হাজির হয়। সিংহকে দেখে রূপা অবাক হয়ে যায়। বাঁচাও, কে কোথায় আছো? ভালু, সিংহ এসে গেছে। এরপর রূপা ভয়ে দৌড়াতে থাকে। হঠাৎ রূপার লালির সাথে দেখা হয়ে যায়। লালিকে দেখে রূপা বলে, কি ব্যাপার লালি, তুমি এখানে কেন? আমার তোমায় নিয়ে মন যেন কেমন করছিল, তাই আমি এখানে ছুটে এসেছি। তা তুমি দৌড়াচ্ছ কেন রূপা? হঠাৎ একটা ভয়ঙ্কর সিংহ আমার পিছনে তাড়া নিয়েছে। ওই তো, ও মনে হয় এখানে আসছে। আমাদের এখনই পালাতে হবে লালি, পালাতে হবে। হ্যাঁ তাই তো, তুমি এক্ষুনি আমার পিঠে উঠে বসো রূপা, উঠো। এরপর লালি রূপাকে নিয়ে চলতে থাকে, পিছনে পিছনে সিংহ আসতে থাকে। এক পর্যায়ে সিংহ দৌড়াতে দৌড়াতে লালি আর রূপাকে ধরে ফেলে। আমি থাকতে তোমায় আমি এই মেয়েকে কিচ্ছু করতে দিব না, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও। আমার শিকারের পথে বাধা হয়ে দাঁড়াস না, তোর মতো হাড্ডিসার গরুকে আমি খেতে চাই না, সরে যা। যাকে আমি নিজের দুধ খাইয়েছি তাকে আমি বেঁচে থাকতে মরতে দিব না, তোমায় আমায় মারতে হবে। তবে রে, তোর এত সাহস, দেখ তবে। এই কথা বলে সেই সিংহ লালির উপর ঝাঁপিয়ে পড়ে। কে কোথায় আছো? বাঁচাও, আমার লালিকে ও খেয়ে নিল। ভালো